আসসালামু আলাইকুম। আজকে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের ক্লাস নিব। তবে কমপ্লিটিং সেন্টেন্স মানে শুধু কমপ্লিটিং সেন্টেন্স না, আমি একটু ভিন্নভাবে ক্লাস নেই কমপ্লিটিং সেন্টেন্সের। কারণ এই টপিকটার সাথে আসলে গ্রামারের আরও অনেকগুলো টপিক জড়িত। কিভাবে আমি একটু বলি। দেখো, আমি আসলে যেভাবে কমপ্লিটিং সেন্টেন্স পড়াই, এটা আমি একটা আগে মাপকাঠি করে নেই। যেমন ধরো, আমি যখন কমপ্লিটিং সেন্টেন্স পড়াবো, এটা এত ডিপ থেকে পড়াবো যে তোমার একই সাথে একাডেমিক এবং অ্যাডমিশন দুটোই কাভার হবে। এর ফলে যেটা দেখা যায় যে কমপ্লিটিং সেন্টেন্স যখন আমি পড়াতে পড়াতে দেখবা অলমোস্ট 100% কাভার করে ফেলেছি, তার মানে তুমি বুঝে নিবা একাডেমিক আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস। স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস, বুঝছো? বা এটাকে আবার ফ্রেজও বলে সংক্ষেপে। এটার অটোমেটিক 95% কাভার আছে, মানে আমি কমপ্লিটের মাঝে এভাবে পড়াবো, অর্থাৎ মাত্র 5% পড়লে এটাও শেষ হয়ে গেল। সেই সাথে আমরা যখন কমপ্লিটিং এবং স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস পড়ে শেষ করব, তখন তুমি দেখবে যে তোমাদের আরেকটা টপিক আছে কানেক্টার্স। এটার প্রায় প্রায় 50% কাভার হয়ে যায় বলা যেতে পারে। অ্যান্ড বাকি 50% এগুলো আমরা পরবর্তী ক্লাসে শিখব। সো এইসব টপিক পড়াতে গিয়ে আমার অ্যানালাইসিসে দেখা যায় তোমাদের আরেকটা টপিক আছে না ভাইয়া, রাইট ফর্ম অফ ভার্ব, সেটার অলমোস্ট 30%ও কাভার হয়ে যায়। বুঝতে পেরেছ? তার মানে আমি যখন তোমাদের কমপ্লিটিং পড়াচ্ছি, দ্যাট ডাজ নট মিন শুধু কমপ্লিটিংই পড়াচ্ছি, আমি তোমাদের সাথে আরও এই কী করছি, টোটাল সব 4টা টপিকই পড়তেছি। অর্থাৎ কমপ্লিটিং সেন্টেন্সের ক্লাস মিস মানে এই টপিকগুলোর একটু 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 করে ক্লাস মিস হয়ে গেল। ওকে, সো আমরা খুব মনোযোগ দিয়ে ক্লাসগুলো করব, এতে করে আমাদের 4টা টপিকই শেষ হয়ে যাবে আস্তে আস্তে করে। ওকে, চলো তাহলে আমরা শুরু করি কমপ্লিটিং সেন্টেন্সের ক্লাস। আচ্ছা দেখো, সো কমপ্লিটিং সেন্টেন্স পার্ট 1-এর ক্লাস করব, চেষ্টা করবো আজকে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 শেষ করার, আগামী ক্লাসে পার্ট 4 শেষ করার চেষ্টা করব। ওকে, দেখো কমপ্লিটিং সেন্টেন্স যখন আমরা ক্লাস নেই, এটাকেও আমি কয়েকটা ভাগে ভাগ করি। কমপ্লিটিং সেন্টেন্স এটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করার চেষ্টা করি। প্রথম ভাগে যেটা পড়াই সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। এটা আমরা মোটামুটি সবাই জানি, বাট আজকে ক্লাস করে পর বুঝতে পারবে যে আমরা 9-10-এ যেভাবে শিখেছি তার চাইতে কতটা ভিন্নতা আছে। কন্ডিশনাল সেন্টেন্স, ওকে। তারপরে হচ্ছে এরপরে যেটা আমরা করি, একটা জেনারেল রুলস শেখার চেষ্টা করি। ওকে, তারপরে আমরা কিছু ফ্রেজের ব্যবহার শিখি, ফ্রেজ। ওকে, অ্যান্ড তারপরে প্রোভার্ব একটা গুরুত্বপূর্ণ পার্ট এই টপিকের। বুঝতে পেরেছো? প্রোভার্বস তুমি অনেক সময় দেখবা, যেমন চিটাগাং বোর্ডে মেবি 2025-এ আসছে, 10টার মধ্যে 3টে শুধু প্রোভার্ব থেকে আসছে। এখন প্রোভার্ব তো আসলে বোঝার কিছু নেই, মুখস্থ করতে হয়। আমাদের যে গ্রামার বইটা দেওয়া হয়েছে, ওই গ্রামার বইয়ের শেষের দিকে দেখবা, মানে কমপ্লিটিং সেন্টেন্সের শেষের দিকে দেখবা যে প্রায় 45টা মতো 44টা মতো আছে, প্রোভার্বস আছে। এর মধ্যে থেকে অলমোস্ট কমন পাওয়া যায়। দু একটা যদি এক্সট্রা থেকে থাকে তোমরা বই পড়তে পড়তে পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। সো এতগুলো টপিক আমরা আস্তে আস্তে কভার করবো। তার মধ্যে আজকের টপিক হচ্ছে এই কন্ডিশনাল সেন্টেন্স। ঠিক আছে, একটু বলো, সবাই বলো কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার জানা আছে? 4 প্রকার, 3 প্রকার, দুটোই রাইট। কেউ বলে 3 প্রকার, কেউ বলে 4 প্রকার, রাইট। আমরা কি শিখবো? আমরা শিখবো হচ্ছে কন্ডিশনাল 4 প্রকার, রাইট। 4 টাইপস অফ কন্ডিশনাল। এক নাম্বার কন্ডিশনাল আমরা কি বলি? ফার্স্ট কন্ডিশনাল। লিখো, প্রত্যেকটা লিখে ফেলবে এটা। ফার্স্ট, এটা ফার্স্ট কন্ডিশনাল গঠন কেমন হয়? ইফ প্লাস প্রেজেন্ট, ইফ প্লাস প্রেজেন্ট
প্রেজেন্ট মানে কি? প্রেজেন্ট মানে হচ্ছে এনি কাইন্ড অফ প্রেজেন্ট টেন্স, বুঝতে পেরেছ? আমি স্পেসিফিক করলে বলে দিতাম প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট। ই প্লাস প্রেজেন্ট মিনস প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে, প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, অর্থাৎ 4 প্রকার প্রেজেন্টের যে কোনোটাই হতে পারে। এটা দিয়ে শুরু হবে প্লাস আবার সাবজেক্ট দিয়ে পরবর্তী ক্লজ শুরু করতে হয়। এই সাবজেক্টের পরে কি হতে পারে? ফিউচার ইনডিফিনিট হতে পারে, আবার মেও হতে পারে। এই জন্য পুরো টেন্স না লিখে আমরা এভাবে লিখতে পারি, আর একটু সহজ করতে পারি এভাবে, যে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল অথবা মে, অথবা কি করতে পারি আমরা? ক্যানও ইউজ করতে পারি, তাই না? অথবা আমরা কি ইউজ করতে পারি? ক্যানও ইউজ করতে পারি। ওকে, প্লাস অবশ্যই কি হবে? ভার্বের বেস ফর্ম হবে। তবে সবচেয়ে বেশি ব্যবহার করি আমরা শ্যাল অথবা উইল ব্যবহার করে থাকি। মে বা ক্যান খুব কমই ব্যবহার করে থাকি, তবে এগুলো হয়। ওকে, এরপরে দেখো, আমি একটা করে আগে লিখে নিই, পরে হচ্ছে এক্সাম্পল দিব, ঠিক আছে? সেকেন্ড কন্ডিশনাল। একটা সেকেন্ড কন্ডিশনাল গঠন আসলে কেমন হয়? ইফ প্লাস, এটা আবার স্পেসিফিক, ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট, ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট, ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। আই সাজেস্ট সবসময় উড অথবা কুড ইউজ করবে। তাহলে মে থেকে মাইট হলে ক্যান থেকে কুডও হইতে পারে, রাইট? ও, প্রথম তো লিখছি কুড, তো প্লাস ভার্বের বেস ফর্ম সবসময় ইউজ করবে, উড আর কুডের মধ্যে থাকার চেষ্টা করবে। ওকে, তারপরে হচ্ছে থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল গঠন কেমন হয়? ইফ প্লাস পাস্ট পারফেক্ট, ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা কুড হ্যাভ, উড হ্যাভ অথবা কুড হ্যাভ, অথবা কি হইতে পারে? মাইট হ্যাভ। আই সাজেস্ট উড আর কুডের মধ্যেই থাকবা, উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস ভার্বের V3 হয়। ওকে, আচ্ছা, এরপরে 4 নাম্বার হচ্ছে জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল, এটা গঠন কেমন হবে? এরকম, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট। এখন প্রশ্ন হতে পারে, আচ্ছা ভাইয়া, এটাও তো প্রেজেন্ট, এটাও তো প্রেজেন্ট, কিন্তু এর পরবর্তী ক্লজে লিখেছেন শ্যাল অথবা উইল অথবা মে অথবা ক্যান, কিন্তু এইখানে কেন প্রেজেন্ট ইনডিফিনিট? আমি কেমনে বুঝবো? এটা বোঝার একটা উপায় আছে। জিরো কন্ডিশনগুলো খুব কম এবং খুব কম সংখ্যক এবং খুব স্পেসিফিক। কোন কোন ক্ষেত্রে আমি বুঝবো? পুরো বাক্যটা পড়ে যদি এরকম ফিল হয়, পুরো বাক্যটা অর্থ দিচ্ছে এরকম, লিখো যে পুরো বাক্যটা অর্থটা এরকম দেয় যে সায়েন্টিফিক ট্রুথ, সায়েন্টিফিক বা ইউনিভার্সাল ট্রুথ যদি বোঝায়, বা ইউনিভার্সাল ট্রুথ যদি বোঝায়, ঠিক আছে, তাহলে যদি বোঝায় তাহলে সেটা সাধারণত কি করে? জিরো কন্ডিশনালকে রিপ্রেজেন্ট করে। ওকে, জিরো কন্ডিশনালকে রিপ্রেজেন্ট করে, বুঝা গিয়েছে? চলো আমি একটা এক্সাম্পল দেই। ফার্স্ট তোলার চেষ্টা করবা, যেহেতু আমি এক ক্লাস অনেক কিছু কভার করব। যদি তোলা না হয় আমাকে বলবে ভাইয়া আবার রিপিট দেন।
একটা জিরো কন্ডিশন আসলে কেমন আচরণ করে দেখো, সেটা হচ্ছে যদি আমি এরকম একটা এক্সাম্পল দিই যে ইফ ইউ বয়েল দ্য ওয়াটার, বয়েল দ্য ওয়াটার, তুমি যদি পানিকে তাপ দাও, কমা ইট উইল টার্ন ইনটু ভেপার, ইট উইল টার্ন ইনটু ভেপার, এটা বাষ্পে পরিণত হবে। আচ্ছা, পুরো বাক্য পড়ে কি ফিল হচ্ছে? এটা একটা ইউনিভার্সাল ট্রুথ বোঝাচ্ছে না? এটা সায়েন্টিফিক ট্রুথ বোঝাচ্ছে না? তুমি যদি পানিকে তাপ দাও, পানি তো বাষ্পে পরিণত হবে, রাইট? তাহলে কি জিরো কন্ডিশন অনুযায়ী এই বাক্যটা ঠিক আছে? বাক্যটা কিন্তু ভুল আছে। কিন্তু যখন আমরা 9-10 বা এসএসসিতে করেছি, এই বাক্যটা কিন্তু ভুল ধরা হয়নি। কারণ 9-10 আমরা শিখেছি কন্ডিশনাল, অনেক ক্ষেত্রে শিখেছি 3 প্রকার, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ফার্স্ট কন্ডিশনাল আমরা যখন শিখেছিলাম ই প্লাস প্রেজেন্টে হয়, আর ই প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচারে হয়। কিন্তু অনেক সময় তুমি যখন অ্যাডমিশনে দিবা তখন দেখবা 4 প্রকার, এবং অপশনে যদি দুটোই থাকে, ইফ ইউ বয়েল দ্য ওয়াটার ইট উইল টার্ন ইনটু ভেপার, আর নিচে যদি থাকে ইফ ইউ বয়েল দ্য ওয়াটার ইট টার্নস ইনটু ভেপার। দেখো, ইট টার্নস ইনটু ভেপার, ওকে? কোনটা নিবা, অপারেটর আর নিচেরটা? কারণ কি হচ্ছে, ইফ প্লাস প্রেজেন্ট, এটা একটা জিরো কন্ডিশনাল। বোঝা গিয়েছে? জিরো কন্ডিশনাল, ওকে? 2-3-4টার বেশি এক্সাম্পল পাওয়া যায় না জিরো কন্ডিশনাল। যেমন ধরো যদি বলি ইফ সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য যদি পূর্ব দিকে ওঠে, ইট উইল সেট ডাউন, তোমার কি সন্দেহ আছে? না, ইট সেটস ডাউন, হ্যাবিচুয়াল ফ্যাক্ট সূর্যের এটা, রাইট? তখন কি করতে হবে? ইট সেটস ডাউন, ইট উইল সেট ডাউন না, ইট সেটস ডাউন। এটাই হচ্ছে জিরো কন্ডিশনাল। তোমরা যখনই এরকম টাইপের কোনো সেন্টেন্স দেখতে পাবে একটু সাবধানে ডিল করার চেষ্টা করবা। পাইলা আর মেরে দিলা, শুনতে ভালো লাগছে। পানি যদি তুমি তাপ দাও, পানি বাষ্পে পরিণত হবে, ঠিক না? সো এটা হচ্ছে পানির বৈজ্ঞানিক নিয়মই তাই, পানিকে তাপ দিলে পানি বাষ্পে পরিণত হয়। তো যখনই তুমি কোনো বাক্য পড়ে মনে হবে যে সায়েন্টিফিক ট্রুথ বা ইউনিভার্সাল ট্রুথ, ওই সকল সেন্টেন্সের গঠন কী হবে? ই প্লাস প্রেজেন্ট। ঠিক আছে? আচ্ছা, আরেকটা এক্সাম্পল লিখে নাও। ইফ সান রাইজেস ইন দ্য ইস্ট, ইফ সান রাইজেস ইন দ্য ইস্ট ইট সেটস ডাউন, ইফ if sun rises in the east it sets down in the west, নাকি ওয়েস্টেই যাবে, দরকার নেই, it sets down, এটা এই তো, if sun rises in the east it sets down। এখন চলো আমরা একটা একটা করে এক্সাম্পল দেওয়া ট্রাই করি, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড এক্সাম্পলগুলো। এক নাম্বার থেকে শুরু করি। দেখো এরকম যে যদি বলি ইফ ইউ রান ফাস্ট, তুমি যদি দ্রুত দৌড়াও, তাহলে কি করবে? ইফ ইউ রান ফাস্ট কি হবে বলো? কি হবে? ইউ উইল উইন দ্য রেস, তাই না? ইউ উইল উইন দ্য রেস, তুমি রেসে জিতে যাবে। এরপরে দেখো যদি এরকম বলি ইফ ইউ র্যান ফাস্ট, তুমি যদি দ্রুত দৌড়াও কি হবে? ইউ, তখন একটু চেঞ্জ হয়ে যাবে, ইউ কুড উইন দ্য রেস, ইউ কুড উইন দ্য রেস। আচ্ছা দেখো, ইফ ইউ রান ফাস্ট, ইফ প্লাস প্রেজেন্ট, তার মানে এটাকে কাকে রিপ্রেজেন্ট করলো? ফার্স্ট কন্ডিশনালকে। আর ইফ ইউ র্যান ফাস্ট, পাস্ট ইনডিফিনিট টেন্স, তার মানে কি এটা সেকেন্ড, অর্থাৎ কন্ডিশনালটা টেন্সের সাথে অতপ্রতভাবে জড়িত। ওকে, এরপরে যদি এরকম বলো যে ইফ ইউ হ্যাড রান ফাস্ট, তখন কি করতে হবে? ইউ উড হ্যাভ বা কুড হ্যাভ, ইউ কুড হ্যাভ ওন দ্য রেস, ইউ কুড হ্যাভ ওন দ্য রেস।
ওকে, এই হলো 1 2 3 4, চারটা কন্ডিশনাল, খুবই ইজি। এখন ধরো তুমি কন্ডিশনাল অনেক নিয়মকানুন সব জানো, কিন্তু বাক্য যখন শুরু করছো তখন মনে হচ্ছে কমপ্লিট করতে কষ্ট হয়ে যাচ্ছে। এর মূল কারণ হচ্ছে আমরা সেই 9 10 একবার পড়েছি, তারপর আমরা হাত দেই নাই। তোমার বাক্য লিখতে হলে আগে পড়তে হবে। তোমরা অবশ্যই যখন আমি পড়াবো, এই পড়ানোর পরপর তোমার উচিত হচ্ছে বইটা খুলে ভাই যেটুকু পড়ি, দেখবো আমার অনেকগুলো বাক্য তোমার মাথায় আসবে। আমি পড়তে বললাম 1 থেকে 10 বোর্ড কোয়েশ্চেন, তোমরা দেখো ওইগুলো তো আমরা পারি, দিয়ে ছোটোবেলায় শিখেছিলা ইফ আই ওয়্যার এ বার্ড ড্যাশ আই কুড ফ্লাই ইন দ্য স্কাই। এর বাইরে তোর আরটা কি, ইফ আই ওয়্যার এ রিচ ম্যান কি আই উড হেল্প দ্য পোর। তোর মধ্যে এর বাইরে কোনো আর বাক্যই আসে না। আর ইফ আই ওয়্যার এ ডাক্তার, তাও কি আই উড হেল্প দ্য পোর। কিছু বলছিলা? তো এই যে ব্যাপারগুলো আমরা তো পড়েছি না 7 8 9-এ, আমরা তো জানি। এই চ্যানেলগুলো দেখলে একটা মন খারাপ হয় যে কিরে ভাই তুই ক্লাস 7-এ শিখছিলি, ওই 8 9 10 চলছে, এগুলো দিয়ে একটু কি চেঞ্জ করা যায় না বাক্যগুলো? এই জন্য অবশ্যই একটু বাক্যগুলো পড়তে হবে, বইয়ের উত্তরগুলো দেখতে হবে। আমি বলছি না বইয়ের হুবহু তুমি উত্তর করো, বাট বইয়ের উত্তরগুলো দেখলে তোমার মধ্যে আলাদা অনেকগুলো, 5টা বাক্য পড়লে তোমার মধ্যে 1টা 2টা বাক্য অটো সেন্স গ্রো করবে, তাই না? এই জন্য অবশ্যই আমার পড়ানোর পাশাপাশি তুমি বই থেকে একটু করে পড়লে খুব বেটার একটা আউটপুট পাওয়া যাবে। আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে এই যে কন্ডিশনাল আছে, কত যে ইফ আছে আজকে দেখতে পাবা। এখন আমরা ইফ মানে যদি, ইফ মানে কন্ডিশন, এটা আমরা সবাই জানি। এখন কথা হচ্ছে ইফ ছাড়াও এমনকি কিছু ওয়ার্ড আছে যারা ইফের মতোই কাজ করে, আছে, অফকোর্স আছে। তোমাদের একটা প্রশ্ন হলো না, আচ্ছা ভাইয়া ইফ আই ওয়্যার ক্যান হইলো, ইফ আই ওয়াজও তো হইতে পারতো না? আয়ের পরে তো সবসময় কি হয়, ওয়াজ হয়, এম হয়, তা না হয় এখানে ওয়্যার কেন হইলো? প্রশ্ন আছে ছোটবেলায় কখনো? কেন হয়েছে বলো? এটাকে আসলে কি করছে, আনরিয়াল পাস্ট। প্রশ্ন হচ্ছে আনরিয়াল পাস্ট কি, তাই না? আমি আগে তোমাদেরকে এটা কভার করি, তারপরে আস্তে আস্তে যাচ্ছি। মনে রাখবা যখন বলছি ইফ ইউ, তুমি কি সত্যি সত্যি হয়ে গেছো? সত্যি সত্যি তো হয়ে যাও নাই, এই জন্য এটা কি অসত্য অতীত। এমনভাবে কথা বলছে যেন পাগল হয়ে গেছে, এরকম কথা বলো না, ওকে সত্যি সত্যি পাগল হয়ে গেছে। যখনই কোনো বাক্যে দেখবা এটা লিখো আনরিয়াল পাস্ট, আনরিয়াল পাস্ট। এটাকে ক্লিয়ার করে আস্তে আস্তে ওদিকে যাচ্ছি। আনরিয়াল পাস্ট বলতে আসলে কি কি বুঝি আমরা? অসম্ভব ইচ্ছা, হ্যাঁ, অসম্ভব ইচ্ছা যদি বোঝাই, আর কি কি ক্ষেত্রে আনরিয়াল পাস্টকে নির্দেশ করে? একটা হচ্ছে অসম্ভব ইচ্ছা বোঝাচ্ছে, আই উইশ, আই ফ্যান্সি, এরকম বলো না? ওকে। আর যদি জ্ঞানও প্রকাশ করে, তখন তারা কি হয়ে যায়, আনরিয়াল পাস্ট হয়ে যায়। ওকে। আর আনরিয়াল পাস্টের বি ভার্ব হিসেবে সাধারণত আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে কি ওয়্যার ইউজ করে থাকি, বুঝছো? এই ক্ষেত্রে সাবজেক্ট আই হোক আর হি হোক আর দেই হোক, সবার ক্ষেত্রেই একটাই ভার্ব, সেটা হচ্ছে কি ওয়্যার, যদি সেটা পাস্টেই থাকে তাহলে। আচ্ছা, অ্যান্ড পাস্ট বলতে গেলে আমরা পাস্ট ইনডিফিনিট কি বুঝি, পাস্ট পারফেক্টও তো হতে পারে, রাইট? এটা আমরা যখন, হ্যাঁ এখানে পাস্ট পারফেক্ট হতে পারে, এটা আমরা বাক্য যখন পড়বো আস্তে আস্তে বুঝে যাবো যে কোথায় শুধুই পাস্ট হবে, কোথায় শুধু পাস্ট পারফেক্ট হবে। আমি জাস্ট আরেকটা এক্সাম্পল দেই, আনরিয়াল পাস্টটা কীভাবে নির্দেশ করতে পারি আমরা। দেখো, একটা তো ইফ দিয়ে হচ্ছে, আরেকটা হচ্ছে কি যদি এরকম লিখো যে আই উইশ, আরেকটা হচ্ছে কি আই ফ্যান্সি। আই উইশ বা আই ফ্যান্সি, এরাও কি করে, এরাও হচ্ছে আনরিয়াল পাস্টকে নির্দেশ করে, বুঝছো? এরাও কি করে, আনরিয়াল পাস্টকে নির্দেশ করে। এই জন্য দেখবা এদের পরে কোনো মানে সাবজেক্ট প্লাস ভার্ব হলে সেটা অবশ্যই কি হয়, ওয়্যার হয়ে যায়। হ্যাঁ, ওয়্যারের রিপ্লেসমেন্টে তুমি আবার উড কুড ইউজ করতে পারো। তুমি যদি মনে করো আমি বি ভার্ব ইউজ করবো না, একটা মেইন ভার্ব ইউজ করবো, তখন তুমি কি করবে, তুমি মেইন ভার্বে পাস্ট ফর্ম ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। যেমন আমি একটা এক্সাম্পল দেখো, এরকম বলি আই উইশ, বল তোর কি বলবি, আই ওয়ার এ বার্ড, আই উইশ আই ওয়ার এ কিং, আই উইশ আই ওয়ার এ প্রেসিডেন্ট। এর বাইরে কিছু বলতে পারবি? আই উইশ
আই ওয়ার এ সায়েন্টিস্ট, আই ওয়ার এ ফার্মার। হাসিস না। আই উইশ আমার ফিউচার প্ল্যান, আই উইশ আই ওয়ার এ সায়েন্টিস্ট। ওকে, এটাকে আরো ভিন্নভাবে লেখা যায় না? কি 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 লেখা যায় বলো তো? আই উইশ আই কুড বি আ ফার্মার হবে না? আই কুড বি আ ফার্মার, ফার্মার দিলাম। ওয়ার ইজ এখান থেকে কুড বি করা যেতে পারে, রাইট? বলো ভাই আমি ওয়ার ইউজ করবো না, কুড ইউজ করবো, অন্য কিছু ইউজ করবো পারবা না? পাস্ট ইনডিফিনিট ইউজ করো। মানে এখানে ওয়ার বলা হয়েছে, তুমি যদি বি ভার্ব ইউজ করো তাহলে এখন তুমি এটাকে এমনি ইউজ করতে পারো যে আই উইশ আই ওয়েন্ট দেয়ার, আই উইশ আই ওয়েন্ট দেয়ার। ইস, আমি যদি এখানে যেতে পারতাম। এটা কি ভুল লিখলাম? নো। বাট নর্মালি আই উইশ আই ফ্যান্সি হলে সেখানে কী করে, আই উইশ আই কুড গো দেয়ার। তাহলে ওয়েন্ট ইজ ইকুয়াল টু কুড গো না, উড গো না, এরকম করে যেতে পারে। ওকে, তাহলে তোমরা কি ওই ওয়ারের ব্যাপারটা বুঝতে পারছো? আরও একটু ক্লিয়ার করে দেখো, যেন দে প্রকাশ করি। আচ্ছা, মনে রাখবা অ্যাজ ইফ বা অ্যাজ দো, অ্যাজ ইফ বা অ্যাজ দো এর অর্থ কি? এদের অর্থ কি? যেন, তাই না? এদের অর্থ যেন। অ্যাজ ইফ বা অ্যাজ দো যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ যদি কি হয়, প্রেজেন্ট হয়, তাহলে পরবর্তী অংশ কি হয়ে যায় ভাইয়া? পাস্ট ইনডিফিনিট হয়ে যায়। ওকে, আর এদের প্রথম অংশ যদি কি হয়ে যায়, পাস্ট হয়ে যায়, পরের অংশ কি করে? পাস্ট পারফেক্ট হয়। হ্যাঁ, আর যেহেতু এরা আনরিয়াল পাস্টকে নির্দেশ করে এবং এটা লিখে দাও আনরিয়াল পাস্ট, আর আনরিয়াল পাস্ট নির্দেশ করা মানেই এদের বিভাগ একটাই, সেটা হচ্ছে কি? ওয়্যার। পাস্ট পারফেক্ট হলে হ্যাড বিন। ওকে, আমি এটা এক্সাম্পল দিই, আরও ক্লিয়ার হবে। দেখো, ধরো এরকম বলছি, হি টক্স অ্যাজ ইফ, সে এমনভাবে কথা বলে যেন হি ওয়ার ম্যাড, সে পাগল হয়ে গেছে। অথবা তুমি এটা এমনি লিখতে পারো না, সে এমন কথা বলছে যেন সে সব জানে, হি নিউ এভরিথিং, হি নিউ এভরিথিং। খেয়াল করছো বিভার ইউজ করছি বলে কি ইউজ করেছি? ওয়ার। ঠিক আছে, আর মেন ভার্ব হলে তো পাস্ট ইনডিফিনিট ফর্ম দিলেই হয়ে গেল। অনেকে মনে করে মনে হয় ওয়ারই হবে, আর কিছু হবে না, মনে হয় না, নট লাইক দ্যাট। হি টক্স অ্যাজ ইফ হি কুড সলভ দ্য ম্যাথ, সে এমনভাবে কথা বলছে মানে ম্যাথটা সলভ করে ফেলছে, এরকম বলি না অনেক সময়? এটাও হইতে পারে। এক কথা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, আর বিভাব ইউজ করলে কি করবে? ওয়ার ইউজ করবে, এতটুকুই। আচ্ছা, এবার তুমি যেটা এমনি লিখতা, হি টকড অ্যাজ ইফ, তাহলে কি করতা? এটা তো পাস্ট ইনডিফিনিট হয়েছে, তাই না? তাহলে পাস্ট ইনডিফিনিট এদের একটা অংশ পাস্ট পারফেক্ট হয়, তুমি এটারে কি করতা? যে হি হ্যাড বিন ম্যাড, এরকম করতে পারতে। আর নিচেরটা করলে কি করতে পারতে? যে হি হ্যাড নোন এভরিথিং, হি হ্যাড নোন এভরিথিং। বুঝতে পারলে? তুমি এভাবে বলতে পারতে। ওকে, তোমাদেরকে আনরিয়াল পাসটা বুঝতে পেরেছো? আমি আসলে তোমাদের আনরিয়াল পাস বোঝাতে গিয়ে অনেকগুলো রুলসই পড়িয়ে ফেললাম, কারণ কমপ্লিটিং এখান থেকে খুব প্রশ্ন আসে, অ্যাজ ইফ থেকে অ্যাজো থেকে প্রশ্ন আসেই, আই উইশ আই ফ্যান্সি দিয়ে প্রশ্ন আসেই। অর্থাৎ যতগুলো আনরিয়াল পাস্ট কভার, তার মানে তাহলে কি কি আনরিয়াল পাস্ট কভার করতে পারে? ইফ একটা আনরিয়াল পাস্ট কভার করতে পারে, অ্যাজ ইফ অ্যাজ তো কভার করতে পারে, আই উইশ আই ফ্যান্সি এগুলো কভার করতে পারে। একই রকম স্ট্রাকচারে যাচ্ছে এরা। ওকে, আচ্ছা, এবার আমরা প্রথমে ফিরে যাই, ইফে ফিরে যাই। ইফ, ঠিক আছে, ইফে ফিরে যায়। দেখো প্রশ্ন হচ্ছে ইফের কাজ করে তো ইফই, আর কি কেউ কাজ করে ইফের মতো? কাজ করে অনেকটা। কিভাবে কাজ করে দেখো, প্রথমেই যদি ওয়্যার এবং হ্যাড দিয়ে বাক্য শুরু হয়, এরা অনেক সময় কিসের কাজ করতে পারে? ইফের মতো কাজ করতে পারে। কিভাবে? এভাবে দেখো, ওয়্যার আই ওয়্যার ইউ, এর মানে কি বলো তো ভাইয়া? ওয়্যার আই ওয়্যার ইউ মানে কি? আমি যদি তুমি হইতাম বা আমি যদি তোমার জায়গায় থাকতাম, এটা কোন টেন্স বলো? কোন
কোন টেন্স? ইটস আ পাস্ট ইনডিফিনিট টেন্স, রাইট? পাস্ট ইনডিফিনিট টেন্স না? রেসপন্স কর, পাস্ট ইনডিফিনিট টেন্স না? এখন পাস্ট ইনডিফিনিট টেন্স যদি হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স কন্ডিশনালের কোন কন্ডিশনকে রিপ্রেজেন্ট করে? সেকেন্ড কন্ডিশনাল। তার মানে এটা কি? এটা হচ্ছে কি সেকেন্ড কন্ডিশনাল, ঠিক আছে? এটাও সেকেন্ড কন্ডিশনাল। তাহলে ইফ আই ওয়্যার ইউ, ওয়্যার আই ওয়্যার ইউ ইজ ইকুয়াল টু কি? ইফ আই ওয়্যার ইউ। আমি যদি তুমি হইতাম বা আমি যদি তোমার জায়গায় থাকতাম, আমি তাকে থাপড়াইতাম, ঠিক আছে? আই কুড স্ল্যাপ হিম বা হার, তোর যাকে মন চাই, ঠিক আছে? আমি তাকে থাপড়াইতাম। মেয়ে মানুষকে দরকার নেই মারামারি করার, হিমই দেয়। ওয়্যার আই ওয়্যার ইউ আই কুড স্ল্যাপ হিম, আমি তাকে থাপড়াইতাম। পরীক্ষার খাতা প্লিজ এই টাইপের নেগেটিভ সেন্টেন্স লিখো না। আই কুড হেল্প হিম এভাবে লিখতে পারো, ঠিক আছে? এমনি মজা করে বললাম তাই। ওয়্যার আই ওয়্যার ইউ আই কুড স্ল্যাপ হিম, আমি যদি তুমি হইতাম, আমি যদি তোমার জায়গায় থাকতাম, নিশ্চিত তাকে থাপড়াইতাম। ওকে, আচ্ছা। এখন কথা হচ্ছে এটা যদি এভাবে থাকতো, হ্যাড আই হ্যাড ইউ, হ্যাড আই হ্যাড ইউ, তাহলে বলো ভাইয়া, হ্যাড থাকলে সেটা কি পাস্ট ইনডিফিনিট হয় নাকি পাস্ট পারফেক্ট হয়? তাহলে তাহলে মানে পাস্ট পারফেক্ট কোন কন্ডিশনকে নির্দেশ করে? থার্ডকে। তাহলে তাহলে এটা হচ্ছে থার্ড কন্ডিশনালকে রিপ্রেজেন্ট করবে। ওকে, তার মানে একটা থার্ড কন্ডিশনাল যেভাবে কাজ করে, হ্যাড দিয়ে হ্যাড আই হ্যাড ইউ যখন শুরু হবে তখন তোমাকে সেভাবে করতে হবে। তখন এটা জাস্ট কি হয়ে যাবে? আই কুড হেল্প হিম, আই কুড হেল্পড, আই কুড হেল্পড হিম, আই কুড হ্যাভ। এখন এটাই যদি কাট করে হামজা ভুল পড়াই, আই কুড হ্যাভ, I could have helped him. Okay? Had I had you, I could have helped. এই তোমরা বুঝতে পারলে? এখানে একটা প্রবলেম আছে। পোলাপান মনে করে হেড দেওয়া শুরু হলেই মনে হয় থার্ড কন্ডিশনাল হয়, তাই কি? আচ্ছা দেখো, তাই না, এটা অনেকে ভুল করে। যদি এরকম বলতাম যে হ্যাড আই এ ল্যাপটপ, এর মানে কি আমি যদি একটি ল্যাপটপ হইতাম? নাকি আমার যদি একটা ল্যাপটপ থাকতো, তাই না? আমি বলো তো এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট নাকি পাস্ট পারফেক্ট? পাস্ট ইনডিফিনিট কোন কন্ডিশন রিপ্রেজেন্ট করে? তাহলে হ্যাড দেখলে কি তুমি থার্ড কন্ডিশন বলে চিল্লাবা? অফকোর্স না, এটা পোলাপান অনেক ভুল করে। হ্যাড দিয়ে শুরু হয়েছে, দ্যাট ডাজন্ট মিন এটা থার্ড কন্ডিশন, এটা সেকেন্ড কন্ডিশন হতে পারে। আমরা সবসময় কার দিকে তাকাবো? টেন্সের দিকে তাকাবো। ওকে, হ্যাড আই এ ল্যাপটপ, আমার যদি ল্যাপটপ থাকতো, আই কুড জয়েন দ্য মিটিং, আমি তাহলে সেই মিটিংয়ে জয়েন করতে পারতাম। বুঝতে পারলে? কাজে যখনই হ্যাড দ্বারা শুরু হবে তুমি একটু খেয়াল করবা, হ্যাঁ, যে সেটা কি পাস্ট ইনডিফিনিট টেন্সকে রিপ্রেজেন্ট করছে নাকি পাস্ট পারফেক্টকে রিপ্রেজেন্ট করছে। যদি পাস্ট ইনডিফিনিটকে রিপ্রেজেন্ট করে তাহলে সেকেন্ড কন্ডিশনাল, আর যদি পাস্ট পারফেক্টকে রিপ্রেজেন্ট করে তাহলে সেটা কি হবে? থার্ড কন্ডিশনাল। বোঝা গেছে? খুবই কঠিন লাগছে? এটা কেবল শুরু হইল। আচ্ছা, তাহলে দেখো, এই যে আমরা যতটুকু শিখলাম না, এখান থেকে দেখবা 10টা বাক্যের মধ্যে 10টা তো বাক্য পড়ে তোমাদের কমপ্লিটিংয়ে, 3টা কমন পাবা, মানে এই রুল থেকে। ইফ থেকে পাবা, অ্যাজ ইফ থেকেও আসে, আই উইশ আই ফ্যান্সি থেকেও আসে। ইফ থেকে তো দুটো আসেই। বুঝা গেছে? আচ্ছা, এখন এই যে আমরা ইফ শিখলাম, এই ইফগুলো কোথায় পড়ে? এই অ্যাজ ইফ শিখলাম, আই উইশ আই ফ্যান্সি। আচ্ছা, আই উইশ আর আই ফ্যান্সি ইজ ইকুয়াল টু উড দ্যাট বলা যেতে পারে না? আই উইশ আই ওয়ার এ কিং বললা, আর যদি এরকম বলো উড দ্যাট আই কুড বি আ কিং, হতে পারে না? তাহলে লিখতে পারো আই উইশ আই ফ্যান্সি ইজ ইকুয়াল টু উড দ্যাট। আই উইশ, ওই যে একটু লিখছো না ওখানে, আই উইশ আই ফ্যান্সি ইজ ইকুয়াল টু উড দ্যাট। এটা আমি কেন বললাম? এটা একবার 2025 সালে একটা বোর্ড কোয়েশ্চেন আসছে। আমি শিখাইছি আই উইশ আই ফ্যান্সি, কিন্তু ওইখানে আসছে উড দ্যাট। ঠিক আছে না? তোমার আই উইশ আই ফ্যান্সি ইজ ইকুয়াল টু উড দ্যাট। এটা আমি কেন শেখাচ্ছি? কারণ এটা স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডসে আসে। আমি এতক্ষণ ধরে যা যা শিখালাম ইফ, এরা সবগুলাই তোমাদের আরেকটা যে টপিক আছে স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস 3 নম্বরে, ওই টপিকেও এটা আসে। আচ্ছা, এবার দেখো, আমরা ইতিমধ্যে দুটো ইফ পেয়েছি, একটা ইফ পেলাম আর একটা হচ্ছে মানে ইয়ে হচ্ছে অ্যাজ ইফ। কত ইফ আছে এবার দেখো, শুরু করি, চলো দেখো। এবার লিখো আচ্ছা, এবার লিখো অনলি ইফ। অনলি ইফ মানে কি জানো? জানা আছে? কেবল যদি। ইয়াস, অনলি ইফ মানে হচ্ছে কি? কেবল যদি।
এরা ইফের মতো এত কঠোর না, একবার ইফের মতো এত সুন্দর করে নিয়ম মানে না, জাস্ট জাস্ট অর্থ মেলাতে পারলে ইটস ওকে। কেবল যদি, যেমন ধরো আমি এরকম বললাম যে আই উইল জয়েন দ্য পার্টি, জয়েন দ্য পার্টি, হ্যাঁ, অনলি ইফ হি ইনভাইটস, অনলি ইফ হি ইনভাইটস মি। ওকে, ধরো কারোর সাথে তোমার ঝামেলা হয়েছে, যার পার্টি সে তোমাকে দাওয়াত নিয়ে দিয়ে তার বন্ধু বা তার বোন বা তার বাবা মা বলছে না আপনি বললে তো হবে না, আমি সেই পার্টিতে যাব, কেবল যদি সে আমাকে দাওয়াত করে তাহলে যাব, আপনি বলার কে, এরকম হয় না অনেক সময়। সো তখন আমরা কোনো বাক্যকে এমফাসিস করার জন্য তখন এই অনলি ইফটা ব্যবহার করে থাকি। ওকে ওকে, আই উইল গো দেয়ার অনলি ইফ। ধরো তোমার 4 বন্ধু ছিলা, একটা সাথে তোমার ঝামেলা হয়েছে, এবার বলছে বস চল, যে না না তুই বলার কে আছে, সে বললেন আমি যাবো, তখন তুমি ইউজ করতে পারো অনলি ইফ। সো ওকে, আই উইল গো দেয়ার অনলি ইফ হি ইনভাইটস মি, তখন আমরা এই অনলি ইফটা ব্যবহার করে থাকি। ওকে, এবার দেখো আরও কত ইফ আছে। এবার দেখো আরেকটা আছে যে ইভেন ইফ। ইভেন ইফ, ইভেন ইফকে আবার কি বলা যায়, ইভেন দো বলা যায়, হ্যাঁ, ইভেন দো বলা যায়। এর অর্থ কি বলো তো, এর অর্থ কি, এমনকি যদিও, এমনকি যদিও, এমন সেন্স প্রকাশ করে। এরা ইফের মতো তো কট্টর নিয়ম মেনটেন করে না, জাস্ট অর্থ বুঝতে হয়, এবং এরা স্পেশাল ইউজেস ফর ওয়ার্ডসে সবচেয়ে বেশি আসে। তাহলে ইভেন ইফ বা ইভেন দো মানে হচ্ছে এমনকি যদিও। ওকে, ধরো এই ইভেন ইফের অনেক ধরনের ব্যবহার আছে। আমরা নিজেকে অনেক সময় এরকম করি, আমি ওখানে যাবোই যাবো, ইভেন ইফ আই হ্যাভ টু ওয়াক, ইভেন ইফ ইট রেন্স। অনেক সময় বলি না, জোরাজোরি করি, আমি ওখানে যাবো, এমনকি বৃষ্টি হইলেও যাব, এরকম বলি না। সো এরকম দেখা যাচ্ছে যে আই উইল গো দেয়ার ইভেন ইফ ইট রেইনস। আচ্ছা, ইভেন ইফের আরও অনেক ব্যবহার আছে। ধরো বললাম কি ব্যাপার, চাকরি টাকরি পাওয়া গেলা, কিছু বললা না, বলছে আরে আমি তো নিজে অবাক হয়েছি, ইভেন ইফ মাই ভাইবা ওয়াজ নট গুড আই আই গট দ্য জব। যদিও আমার ভাইবা খুব একটা ভালো হয়নি, তবুও আমি ভাইবা ইয়াটা পেয়ে গেছি। আবার বলে না যে দেখ, যদিও ওই ভাইবাতে ফেল করছে তবুও চাকরি পেয়ে গেছে, নিশ্চিত মামা খালুর এখানে একটা কিছু একটা আছে। এরকম হয় না যে ইভেন দো হি ফেইলড ইন দ্য ভাইবা হি গট দ্য জব। এরকম সময় বলি যদি সে ভাইবাতে ফেল করছিল আমি নিজে জানি, তবুও সে জবটা পেয়ে গেছে। এরকম এমফাসিস করার জন্য আমরা কী করি, এই ইভেন ইফ বা ইভেন দো শব্দটা ব্যবহার করে থাকি। লিখতে পারো এরকমভাবে প্রথমেই যে ইভেন ইফ হি ফেইলড ইন দ্য ভাইবা কমা হি গট দ্য জব, হি গট দ্য জব, সে জব পেয়েছিল, হি গট দ্য জব। একে খেয়াল করছো পাস্ট, তাই পাস্ট ইউজ করছি, ফিউচার তাই প্রেজেন্ট। সবসময় খেয়াল করবা প্রেজেন্ট প্লাস ফিউচার, প্রেজেন্ট প্লাস ফিউচার, প্রেজেন্ট প্লাস প্রেজেন্টও হইতে পারে, বা প্রেজেন্টের সাথে ফিউচার যায়, ফিউচারের সাথে প্রেজেন্ট যায়। তুমি আসলে আবার ফিউচার প্লাস ফিউচারও হতে পারে, এটা কোনো ইস্যু না। কিন্তু এখানে দেখো পাস্ট ইউজ করছি, এদিকেও পাস্ট ইউজ করছি, মানে ইভের মতো তো কট্টরপন্থা না, এরা মোটামুটি সেন্স গ্রো করতে পারলে হয়ে যায়। ওকে, আর কি কোনো ইফ আছে? এই তোমরা এখন পারবে না অনলি ইফ, ইভেন ইফ এরা একটা একটা আলাদা করতে পারবে না? গুড। হ্যাঁ ভাইয়া, অফ করে দেবো, ঠান্ডা লাগছে? গুড, বিদ্যুৎ বিল কমবে। পার ডে 1000 টাকা করে বিদ্যুৎ বিল আসে মাত্র। হ্যাঁ পার ডে। তোরা তো বলি যে ভাইয়াদের এত টাকা, ভাইয়ারা কি করে, আমরা বিদ্যুৎ বিল দিই বসে বসে। সিরিয়াসলি, ও এটাও বন্ধ করবো? তোরা এত ভালো কেন? আচ্ছা ওটা অন করবো, এটা বন্ধ করবো, রাইট? এটা অন করলাম আর এটা বন্ধ করলাম, ঠিক আছে? আর ওইটা হচ্ছে আমি সুইং করে দিলাম যাতে করে তোদেরও খুব ঠান্ডা না লাগে। এটাও সুইং করে দিচ্ছি। আচ্ছা, বেশি না, মাসে 30,000 টাকার মতো বিল আসে। আমার মতো ছোটো টিচারের, তাহলে ওনাদের কথা চিন্তা কর।
এই 40, 50, 60 হাজার আছে। আচ্ছা দেখো দেখো, তো আমরা এখন পর্যন্ত ইফে আছি, আরও ইফে আছে, চলো আরেকটা শিখি। আরেকটা হচ্ছে হোয়াট ইফ। হোয়াট ইফ, হোয়াট ইফ কি হবে যদি এমন সেন্স প্রকাশ করে, লিখো কি হবে যদি, কি হবে যদি এমন সেন্স প্রকাশ করে। এগুলো সাধারণত কমপ্লেনিংয়ে কম ইউজ হয়, যদি ইউজ হয় তাহলে কনটেক্সচুয়াল, কোনো একটা বাক্য আগে দুই একটা বাক্য বলে দিবে, তারপরে তখন তোমাকে এটা দিয়ে বাক্য করতে হতে পারে। নর্মালি এগুলো স্পেশাল ইউজ ওয়ার্ডসে বেশি আছে, তবে এসব থাকতে পারে, ওই জন্য আমি রিস্ক ফ্রিভাবে পড়াচ্ছি। আচ্ছা ধরো তোমরা একটা গ্রুপ, একটা টিম করেছো, 4 জন মিলে একটা টিম। একজনকে, এটা ইউনিভার্সিটিতে খুব হয়, 4 জন মিলে একটা গ্রুপ করবে, এই গ্রুপ থেকে যে কোনো একজনকে প্রেজেন্টেশন দিতে হয়, আবার 4 জনকেও দিতে হয়। তো প্রেজেন্টেশনে 10 মার্কস, ও যদি খারাপ করে তোমরা সবাই খারাপ। ধরো ও প্রেজেন্টেশন ভালো করতে না, 5 পেলো, তোমরা সবাই 5। কাজেই ওকে খুব ভালো মতো তৈরি করতে হয় যে যাবে। এখন স্টেজে বসে ভাবতেছো আল্লাহ কী হবে, হোয়াট ইফ হি ফেলস ইন দ্য ভাইবা, বা হোয়াট ইফ হি ফেলস ইন দ্য প্রেজেন্টেশন, তখন আমরা এই হোয়াট ইফটা ব্যবহার করে থাকি। হ্যাঁ ধরো লিখো। আচ্ছা অথবা ধরো কেউ কঠোর পরিশ্রম করেছে, বা তোমরা অ্যাডমিশনে অনেক হবা, তো আচ্ছা মেয়েটা যে এত পরিশ্রম করলো, যদি সে ফেল করে দেয় কী হবে, যদি সে চান্স না পায় কী হবে, এমন সেন্স প্রকাশ করতে আমরা কি ইউজ করি, হোয়াট ইফ। ধরো আমি একটা বাক্য লিখছি, হি স্টাডিড হার্ড, ফুল স্টপ। হোয়াট ইফ হি ফেলস ইন দ্য এক্সাম, হি ফেলস ইন দ্য এক্সাম, কী হবে যদি সে এক্সামে ফেল করে দেয়। ওকে, এই হচ্ছে হোয়াট ইফ। কত ইফ আছে বুঝো তাহলে, বুঝে গিয়েছে। আমরা একটা দেখলাম ইফ ছাড়া ইফের মতো কাজ করে ওয়ার আর হ্যাড, এছাড়া আরও অনেক ইফ আছে, হোয়াট ইফ দেখলাম, ইভেন ইফ দেখলাম, অনলি ইফ দেখলাম। এখন আমরা আরেকটা জিনিস দেখব, ইফ। আজকে ইফেরই ক্লাস চলছে, দেখো এটাই হচ্ছে ডিফারেন্স। আমি চাইলেই তো একাডেমিকে ইফ দিয়ে শেষ করতে পারতাম, ঠিক আছে। আমরা অ্যাডমিশন এভাবেই পড়াই, যেটা ধরি একদম ধরো এটা আমি এখনই পড়াই ফেলতেছি। তোমাদের একটা জিনিস ক্লিয়ার করি, অনেকে বলে না শুক্রবার করে অ্যাডমিশন ক্লাস হবে, আমি কি কম নেই একাডেমিক ক্লাসে? শুক্রবার আমি তো জানি মোস্ট অফ দেমই তোমরা এখানে সায়েন্সের স্টুডেন্টস আছো, আর্টসের স্টুডেন্ট হাতে গোনা খুব কম, বা কমার্সে। তো আমাকে একজন বলছে জি গার্ডিয়ান তো নানানভাবে তোমার মোটিভেট করা যায়, আচ্ছা আপনারা অ্যাডমিশনের ক্লাস নেবেন না, অনেক টিচার তো শুক্রবার করে নাই, অমুক টিচার নাই, হ্যান নাই। তো বললাম আমি আসলে পড়াই এভাবে, ফ্রাইডে করে। এই যে আজকে তো কমপক্ষে 150 জন আসার কথা ছিল, কিন্তু আমি দেখলাম অনেকগুলো ভাইয়া পরীক্ষা দিয়ে রাখছে, আসতে পারি নাই। আমি ওদের জন্য একটা ক্লাস রেকর্ড করলাম। আমি ক্লাসে যেভাবে পড়াই এটা ফুললি অ্যাডমিশন করেই পড়াই ভাই। ফ্রাইডে আমি এক্সট্রা ডাকতে চাই না, কারণ আমি জানি তোমাদের অনেক প্রেশার থাকে, এক্স্যাক্টলি যে না আসি না। কিন্তু যেটা মার্কেটিং দিয়ে সব শুক্রবারকে ক্লাস নেওয়া যায়, কিন্তু নাম শুক্রবার করে এখানে অ্যাডমিশনের ক্লাস হয়। তোর বায়োলজি এক্সট্রা ক্লাস দেয়, তোর ফিজিক্স এক্সট্রা ক্লাস দেয়, তোর কেমিস্ট্রি এক্সট্রা ক্লাস দেয়, তোর ম্যাথ এক্সট্রা, তুই ওগুলা বাদ দিয়ে তুই ওগুলা বাদ দিয়ে তুমি ইংলিশ করতে আসবা। আবার অনেকে শুক্রবার করে বাংলাটা পড়ে তো অনেকে। তো আমি ভাই পারি না ওই এক্সট্রা ক্লাস দিয়ে, আমি দিবও না। আমি আজকে কেন ডাকছি, তোমাদের পরীক্ষা চলাকালীন সময় মিস করছিল বলে ডাকছি, আর কিছু না। অ্যান্ড আমি যেভাবে পড়াচ্ছি ধরে নিবা, আমি যতগুলো টপিক পড়বো তোমাদের, যতগুলো টপিক পড়ো ততগুলোই দেখবা একদম অ্যাডমিশন মতো করে পড়াবো ভাই। 20% তো নতুন করে শেখাই লাগবে অ্যাডমিশনে, তাই না? আমি কিন্তু আগেই বলছি, যারা 70 থেকে 80% আমি আমার একাডেমিকেই তোমাদের অ্যাডমিশন কভার করে ফেলবো। আর যারা আর্টস কমার্সে আসবো তাদেরকে আমি বলছি অলরেডি, আমি অগস্ট থেকে ওদেরকে আলাদা ডেকে আমি হচ্ছে ওদের জন্য রিটেনের প্রিপারেশন নেব, যে ঢাকা ইউনিভার্সিটি রিটেন পড়ে। সো আর্টস এবং কমার্সেরগুলোকে আমি আলাদা ডেকে পড়ব। আর যদি সায়েন্সে যারা আছে, যদি মনে করে ভাই আমি মুভ করবো ডি ইউনিটে, মানে হচ্ছে বিভাগ পরিবর্তনে, ইউ আর অলসো ওয়েলকাম। আমি ওদের রিটেন নিয়ে একটু তৈরি করব, আর কিছু না, এতটুকুই, ঠিক আছে। চলো শুরু করি। হচ্ছে লিখো ইফ সমান লিখো
প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডেড বা অনেক সময় এরকম হয় প্রোভাইডেড দ্যাট উপরে বা প্রোভাইডিং দ্যাট, তিনটেই পড়তে পারে। দিয়ে লিখবে অর্থাৎ অর্থাৎ এরা ইফের মতোই শর্ত আরোপ করে বাক্য গঠন করে। এক্সাম্পল দেই, দেখো if the weather is fine, ঠিক আছে, এটা ইজ ইকুয়াল টু আমরা এভাবে লিখতে পারি, if the weather is fine we will go outside, হ্যাঁ, শর্ত আরোপ করছে না, ওয়েদার যদি ফাইন থাকে তাহলে বাড়ি যাব। এবার এটাকে কেমনভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি, দেখো উই উইল গো আউটসাইড provided that the weather is fine। খেয়াল করলা কোনো পার্থক্য আছে? দুটোই শর্ত আরোপ করেছেন, দুটোই যদি প্রকাশ করেছে। ওকে, এখন যদি বলো ভাইয়া যে আমি আগে দিয়ে দিই এরকম প্রোভাইডেড দ্যাট দ্য ওয়েদার ইজ ফাইন, হবে না? হ্যাঁ, তাও হবে, কিন্তু সাধারণত প্রোভাইডেড দ্যাট বা প্রোভাইডিং দ্যাট এগুলো আমরা বাক্যের মাঝখানেই বেশি ব্যবহার করে থাকি, এই জন্য ব্যবহার করলাম। তাহলে বুঝতে পারছো ইফের সাথে প্রোভাইডের কত মিল আছে? ইফ, ওই জন্য আমি লিখেছি ইফ ইজ ইকুয়াল টু প্রোভাইডেড বা প্রোভাইডেড দ্যাট বা প্রোভাইডিং দ্যাট। ওকে, এনি কোয়েশ্চেন ফ্রম হিয়ার? আসলে কোয়েশ্চেনের কিছু নেই, সহজ বোঝা যায়। এটা কি হয়েছে? এতটুকু ডান? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এখন দেখো আচ্ছা, তোমরা একটা বিষয় বলি, ইফ মানে কি, ইন কেস মানে কি, যদি, রাইট? কেউ জানো ইফ আর ইন কেসের ব্যাপক পার্থক্য আছে? ইফ মানেও যদি, ইন কেস মানেও যদি। তাহলে এবার লিখো ইফ ভার্সেস ইন কেস, লিখো ইফ ভার্সেস ইন কেস। নাই হয়েছে? ইফ ভার্সেস ইন কেস, ওকে। লিখো ইন কেস সমান যদি, ঠিক আছে, তবে এটি ইফের মতো শর্ত আরোপ করে না, তবে এটি ইফের মতো শর্ত আরোপ তবে এটা ইফের মতো শর্ত আরোপ করে না। শর্ত আরোপ মিন, দেখো তুমি যদি আসো আমি তাহলে যাব, তুমি যদি ভালো করে পড়ো তুমি জীবনে ভালো করবে, শর্ত আরোপ করে দেয়, কিন্তু ইন কেস কোনো শর্ত আরোপ করে না। কিভাবে? একটা এক্সাম্পল দিই, দেখো যে টেক দ্য আমব্রেলা, যেহেতু বৃষ্টি হচ্ছে এখন বাইরে, টেক দ্য আমব্রেলা ড্যাশ ইট রেইনস। এখন দেখো তুমি এটা ইফ ইট রেইনস দিয়ে শুনতে ভালো লাগে, কিন্তু ইফ দিলে কি হয়ে যায়? কি দাঁড়াইছে? ছাতা নেই, নাহলে বৃষ্টি হয়ে যাবে। এটা শর্ত আরোপ করে দিচ্ছে না? বাট তুমি যদি ইন কেস দাও
মানে ইনকেস এক কথা কি করে, সম্ভাবনা প্রকাশ করে, যদি এবং সম্ভাবনা প্রকাশ করে ইনকেস। হ্যাঁ, ইনকেস এর মানে কি হলো, ছাতা নাও যদি বৃষ্টি চলে আসে, আর ইফ দিল কি হতো, ছাতা নিয়ে নাহলে বৃষ্টি চলে আসবে, শর্ত আরোপ করে দিত। তোর ছাতা না আবার ওপর বৃষ্টি আরোপ মানে হচ্ছে, তুমি যদি ছাতা নাও তাহলে বৃষ্টি হবে, এটা কোনো কথা? এটা হচ্ছে একটা পার্থক্য। ওকে, আচ্ছা আরও এক্সাম্পল দেওয়া থেকে নিতে পারি না, বলি না যে রাইট ডাউন দ্য মোবাইল নাম্বার ইন কেস ইউ ফরগেট। যে বলে না 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 ভাই সমস্যা না, মনে থাকবে। বলছে নো, রাইট ডাউন দ্য মোবাইল নাম্বার ইন কেস ইউ ফরগেট। মোবাইল নাম্বারটা লিখে নাও, যদি যদি তুমি ভুলে যাও, তোমার যদি ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে ইফ মানে যদি শর্ত আরোপ করে, আর ইন কেস মানে যদি কিন্তু সম্ভাবনা প্রকাশ করে। এই হচ্ছে ইফ আর ইন কেসের মধ্যে পার্থক্য। অপশন অনেক সময় দূরে দেওয়া থাকতে পারে অ্যাডমিশনে, অপশন এতে ইফ আর অপশন বিতে কি ইন কেস। এখন তো যদি লুকিং গুড সাউন্ড না দিতে দিস তাহলে দূরেই ভালো লাগবে। এই জন্য অবশ্যই আমাকে টপিকগুলো ক্লিয়ার থাকা লাগবে। বুঝে গিয়েছে? ওকে, জি ভাইয়া, আর একটু বলবো। আচ্ছা, ইফ মানেও যদি, ইনকেস মানেও যদি। ইফ এটা বাক্যে শর্তারোপ করে, দিয়ে মানে বাক্যের কন্ডিশন আরোপ করে বাক্যের পরিপূর্ণতা দেয়। যেমন ধরো, তুমি যদি ভালো করে পড়ো তাহলে তুমি জীবনে উন্নতি করবেই, তুমি যদি দ্রুত দৌড়াও তাহলে তুমি রেসে জিতবেই, রাইট? এমন তুমি যদি ছাতা না নাও তাহলে বৃষ্টি হবে, এটা কি হইলো? তো ছাতা নিলে হবে তখন। কিন্তু আমরা সময় কী বলি, ছাতাটা নাও যদি বৃষ্টি চলে আসে। কি এখানে কোনো কন্ডিশন আরোপ করলো, কিন্তু যদি প্রকাশ করছে, এটাই। ক্লিয়ার হয়েছ? এতটুকুই। আচ্ছা ধরো বললাম, অবশ্য বলি না মেডিসিন নিয়ে নে, দূরের জার্নি, যদি অসুস্থ হয়ে যাস তার মানে কিন্তু মেডিসিন না নিলে, যে মেডিসিন নে নে না নে তো অসুস্থ হয়ে যাবে, এরকম ভাষা বলে। বলে বলে না যে ধরো বললাম এরকম যে রাজু টেক দ্য মেডিসিন ইন কেস ইউ ইল ইন দ্য ওয়ে, ইন কেস ইউ ফিল সিক ইন দ্য ওয়ে, এরকম বলে। তার মানে এমন না ওই নিল না বলে ওই সিক হয়ে যাবে। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ওকে, আচ্ছা এই ছিল মোটামুটি ইফ রিলেটেড ক্লাস। বুঝতে পেরেছো কত ইফ হইতে পারে আমাদের জীবনে? ওকে, আচ্ছা এটা পার্ট 1 হইল, পার্ট 2 আছে, পার্ট 3 আছে। না ইফ শেষ হয়ে, আর ইফে আজকে তো মূলত ইফ নিয়েই ক্লাস ছিল। এইটা আমি এই ক্লাসটা আমি 3 দিন ধরে নিয়েছি আমার একাডেমিক ক্লাসে, 2 দিন ধরে, কারণ পড়া ধরতাম ধরো, তারপরে এটা করতে করতে সময় লেগে যেত। হ্যাঁ, আচ্ছা আমি যার 20 মিনিট দাও তাহলে মোটামুটি 15 মিনিট দিলে মোটামুটি আমার অনেক কিছু কভার করে ফেলতে পারবো। আমি হচ্ছে, তোমরা একটু উঠবা, সবাই একটু উঠো না, উঠো, তোমরা অনেক টায়ার্ড হয়ে গেছো বুঝতে পারছি, একটু উঠো। ভাল লাগছে না? ভাল লাগছে? অনেকক্ষণ ধরে বসে আছো, রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে, এই জন্যই অবস্থা হয়েছে। হ্যাঁ এবার বসে যাও, ঠিক আছে। আচ্ছা ওকে, কেউ দাঁড়িয়ে ক্লাস করতে চাইলে করতে পারি, সব পিছনে শুয়ে শুয়ে যদি মন চায় শুয়ে যায়, সমস্যা নেই, অনেক জায়গা আছে। চল চল যাই, চল 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 গাড়ি স্টার্ট দে, চল পিছন দিকে যাই। আচ্ছা শোনো, এগুলো আমরা রিয়েল একদম কন্ডিশন শিখলাম, আরও তো কন্ডিশন আরোপ করে, কারা কারা বলো তো? আনলেস, আনটিল, টিল, লেস, সেটা সবই কন্ডিশন আরোপ করে, তাই না? তাই এটাও একটু শিখে ফেলি। লিখো, লিখ কমপ্লিটিং সেন্টেন্স পার্ট 2 লিখো। পার্ট 2, ওকে। দেখো আনটিল, টিল, আনলেস, লেস্ট, এই 4টা শব্দ দেখছো না? এই 4টাই হচ্ছে নেগেটিভ ওয়ার্ডস, বুঝছো? এই 4টাই হচ্ছে নেগেটিভ ওয়ার্ডস, ওকে। আমি এদের এখানে একটা একটা করে পড়ব আলাদা আলাদা করে। প্রথমত আমি একটু আনলেসটা কভার করি। এক
একটা একটা করে কভার করছি। আগে আমরা আনলেস দিচ্ছি। হ্যাঁ, আনলেস শব্দের অর্থ কি বলো তো? যদি না। ইফ মানে যদি, আর আনলেস মানে কি? যদি না। তাহলে যেখানে ইফ সেখানে আনলেস ব্যবহার করা আসলে যায় না, রাইট? উল্টায় যায় একদম। সো এই জন্য ওদের আমি একই গ্রুপে রাখি, কিন্তু আলাদা আলাদা গ্রুপে ভাগ করেছি। আনলেস মানে হচ্ছে যদি না। এই আনলেস শব্দটা তুমি চাইলে বাক্যের প্রথমে ইউজ করতে পারো, চাইলে বাক্যের মাঝেও। ঠিক একইভাবে ইফও তুমি যেমন বাক্যের প্রথমে ইউজ করতে পারো মাঝে, ঠিক আনলেসটাও তুমি বাক্যের ফার্স্টে ইউজ করতে পারো, মাঝে ইউজ করতে পারো। এবং এভাবে করলে সাধারণত ফিউচারে অথবা আমরা মে ক্যান দিয়ে বাক্যগুলো কমপ্লিট করতে পারি। কিভাবে দেখো, যদি প্রেজেন্ট থাকে আর পাস্ট থাকলে তখন কুড দিয়ে শেষ করতে পারি। এক্সাম্পল দিচ্ছি, দেখো। এক্সাম্পল দিচ্ছি এরকম যে আনলেস ইউ রিড ওয়েল, এর মানে কি বলতো? যদি না তুমি ভালো করে পড়ো, ইউ কান্ট পাস ইন দ্য এক্সাম। ইউ কান্ট পাস ইন দ্য এক্সাম। তুমি এক্সামে ভালো করবে, এই পরীক্ষা এভাবে লিখে না। ইউ ক্যান পাস ইন দ্য এক্সামিনেশন হবে, এক্সাম দিয়ে কোনো শব্দ নেই। ইউ ক্যান পাস ইন দ্য এক্সামিনেশন, ওকে? আচ্ছা, বাক্যটাকে আমি ঠিক লিখেছি নাকি ভুল লিখেছি বলো? ভুল না ঠিক? আনলেস নিজে একটা নেগেটিভ শব্দ না? ছোটবেলা আমরা কি শিখেছি? ছোটবেলা আমরা কি শিখেছি? একই বাক্যে কখনো ডাবল নেগেটিভ হয় না। তাহলে এই বাক্যটা ভুল। এটাকে সঠিক করে লিখলে কি হবে? আনলেস ইউ রিড ওয়েল, যদি না তুমি ভালো করে পড়ো, ইউ উইল ফেল। তাহলে ঠিক হবে না? ছোটবেলাতে যখন আমাদের শেখানো হলো যে আনলেস একটা নেগেটিভ ওয়ার্ড, মানে একই বাক্যে কখনো ডাবল নেগেটিভ হয় না, তখন এই বাক্যটাকে আমরা ভাবতাম এটা কোনো ভুল। লিখতে গেলে না না না, নট ইউজ করা যাবে না, কারণ আনলেস নিজেই নট আছে এর মধ্যে। কিন্তু আসলে একই বাক্যে ডাবল নেগেটিভ ইউজ করা যায়, এই কথাটা ভুল। একই বাক্যে না, একই ক্লজে ডাবল নেগেটিভ ইউজ করা যায় না। বুঝতে পেরেছ? এই বাক্যটা সঠিক আছে। আনলেস ইউ রিড ওয়েল, এটা একটা ক্লজ, রাইট? আর ইউ কান্ট পাস ইন দ্য এক্সাম, এটা একটা ক্লজ। দুটি আলাদা আলাদা ক্লজ। এখন থেকে মনে রাখবে, একই সেন্টেন্সে ডাবল নেগেটিভ হইতে পারে, তবে একই ক্লজে কখনোই ডাবল নেগেটিভ হইতে পারে না, ওকে? যদি এটা আমি এমনি লিখতাম যে আনলেস ইউ ডু নট রিড ওয়েল, তাহলে ভুল হয়ে যেত। আনলেস ইউ ডোন্ট রিড ওয়েল শুনতে ভালো লাগছে না, কিন্তু হবে না এটা। কারণ আনলেস নিজে নেগেটিভ, আবার ডোন্টও নেগেটিভ হয়ে গেল, তখন এটা কিন্তু ভুল হয়ে যেত ভাইয়া, বুঝছো? তাহলে আমরা এভাবে মাথায় রাখবো যে একই ক্লজে কখনো ডাবল নেগেটিভ হয় না, কিন্তু একই সেন্টেন্সে ডাবল নেগেটিভ হতে পারে। উল্টাপাল্টা লেগে যাচ্ছে? আচ্ছা, আমি আরও ক্লিয়ার করছি। তোমাদের একটা ঝামেলা হচ্ছে কি জানো? আমাদের এখানে একটু বেসিকে প্রবলেম আছে। আমরা ক্লজ সেন্টেন্স নিয়ে আমার একটু ঝামেলা আছে। এই যে এই টপিকটা শেষ করার পর আমি একটা আর্টিকেল পড়াবো। এবার সামনের মাস থেকে পুরো 2 মাস শুধু আমি বেসিকই পড়াবো। একটু এতগুলো কেন আগে কভার করলাম? তোমাদের প্রি টেস্টের জন্য, যাতে করে তোমাদের প্রি টেস্টের সুবিধা হয়। এই জন্য এই টপিকগুলো আমি আগে কভার করে রেখে দিলাম, বুঝছো? আচ্ছা, আবার বলি, আনলেস ইউ রিড ওয়েল এর মানে কি? যদি না তুমি ভালো করে পড়ো, ইউ কান্ট পাস ইন দ্য এক্সাম বা ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, একই সেন্স প্রকাশ করছে। কিন্তু এই বাক্যে যদি আমি এভাবে বলতাম, আনলেস ইউ ডোন্ট রিড ওয়েল, ঠিক আছে, ইউ উইল ফেল, ইউ উইল ফেল। যদি এটা বলতাম না ভাইয়া, তাহলে কিন্তু বাক্যটা ভুল হয়ে যেত। কারণ কি বলতো? কারণ আনলেস নিজে একটা নেগেটিভ, মানে এটা একটা ক্লজ, ধরে নাও এটা একটা ক্লজ আর এটা একটা ক্লজ, তাহলে একই ক্লজে কখনো ডাবল নেগেটিভ হয় না। তাই আনলেস নিজে একটা নেগেটিভ, আবার ডোন্ট নিজে একটা নেগেটিভ, যেটা হবে না। কি হইতো যে আনলেস বাদে যদি ওখানে ইফ দিতা, তাহলে আবার হইতো ইফ ইউ ডোন্ট রিড ওয়েল, তাহলে আবার হতে পারতো। কিন্তু আনলেস তো নিজেই ইফ প্লাস ডোন্ট, বুঝা গেছে? এই জন্য আমি নিব না। এই জন্য এই বাক্যটা ভুল, ওপরের বাক্যটা সঠিক আছে। এখন তুমি যদি এটার উল্টায় লেখো, ইউ কান্ট পাস ইন দ্য এক্সাম আনলেস ইউ রিড ওয়েল, অর্থাৎ তুমি এটা মাঝে ইউজ করতে পারো, তুমি এটা প্রথমে ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই, ওকে? আচ্ছা, এটা গেল আনলেস নিয়ে, হ্যাঁ, যদি না। আচ্ছা, এবার বলো তো,
যে ছোটবেলা থেকে শিখছো এটা, আনটিল আর টিলের মধ্যে কোনো পার্থক্য আছে? আনটিল আর টিলের মধ্যে কোনো পার্থক্য আছে? নাই। আনটিল আর টিলের মধ্যে পার্থক্য আছে, আছে না নাই? হ্যালো, এই এক বোতল পানি দিয়ে যাও তো। আনটিল আর টিলের মধ্যে বস্তুত কোনো পার্থক্য নেই, দুটোই নেগেটিভ শব্দ। আমাদেরকে ছোটবেলা শেখানো হয়েছে আনটিল হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড আর টিল হচ্ছে পজিটিভ। আমি এটাও ফেলে দিচ্ছি না, এটারও রেফারেন্স আছে। আমাদের এক টিচার মজা করে বলতো যে আনটিল আর টিলের মধ্যে পার্থক্য হচ্ছে আনটিলে একটা এল আর টিলে ডাবল এল, এটাই হচ্ছে পার্থক্য। বস্তুত আর কোনো পার্থক্য নেই, বুঝা গিয়েছে? অ্যাকচুয়ালি আনটিলটা ইউজ হয় ব্রিটিশ ইংলিশে, বুঝছো? ওকে, আর টিলটা ইউজ হয় আমেরিকান ইংলিশে। এখন দেখো আমরা বাংলাদেশিরা কোন ইংলিশ ইউজ করে, ব্রিটিশরা না আমেরিকানরা? এখনও ফর্মালি কিন্তু আমাদের এখানে ব্রিটিশ ইংলিশ ইউজ হয়, যদিও আমরা এখন দুটোতেই কথা বলি শঙ্কর, আমরা জাতি শঙ্কর, আমাদের সবই শঙ্কর। এখন কথা হচ্ছে আনটিলটাকে বলা হয় মোর ফর্ম্যাল আর টিলটাকে বলা হয় একটু ইনফর্ম্যাল, অর্থাৎ মৌখিক ইংলিশে যখন স্পোকেন ইংলিশে কথা বলি। এখানে নিয়ে আসো, আমরা কথা বলি হচ্ছে ওকে দাও। আমরা যখন অনেক কথা বলি, বলতে গিয়ে বলতেই পারি আনটিল টিল, পার্থক্য নেই। কিন্তু জানো যে তুমি তোমার টেক্সট বইটা খুলে দেখো, যদি 15-20 জায়গায় এই আনটিলের ব্যবহার করে থাকে দেখবা 1 থেকে 2 জায়গায় সর্বোচ্চ টিল লেখা আছে। তুমি ভালো করে খেয়াল করে পড়ে দেখবে, এখন তুমি টিল পাবাই না। টিল সব জায়গায় দেখবে তুমি আনটিল আনটিল আনটিল, মাঝে মাঝে 2-1টা জায়গায় দেখবা টিল ইউজ করা আছে, বুঝছো? তাহলে দেখো, কিন্তু আমি একটা কথা বললাম যে ছোটোবেলা যেটা শেখায় সেটা কিন্তু খুব বেশি ভুল শেখায় নাই। কিছু কিছু গ্রামারিশিয়ান বলছে যে আনটিলটা নেগেটিভ, হাঁচি পড়বি তো পর, আটকে যাচ্ছিস কেন? আনটিলটা নেগেটিভ আর টিলটা পজিটিভ। তো আমরা কি করতে পারি স্যার তাহলে, তাই না? আমরা আসলে এটা নেগেটিভ হিসেবেই ধরবো, আনটিলকেও নেগেটিভ ধরবো, টিলকেও নেগেটিভ ধরবো। তবে পরীক্ষায় যদি প্রশ্ন পড়ে এমন তুমি বুঝতেছ এরকম যে, ধরো বললাম এরকম, ওয়েট হিয়ার, অপেক্ষা করো, আনটিল আই কাম ব্যাক, আনটিল আই কাম ব্যাক। ওকে, আবার বললাম ওয়েট হিয়ার টিল আই কাম ব্যাক। এই দুটোর মধ্যে পার্থক্য কি আছে বলো? কোনো পার্থক্য, অর্থে কোনো পার্থক্য ঘটেছে? অপেক্ষা করো যতক্ষণ না ফিরে আসি, অপেক্ষা করো আমার ফিরে আসা না পর্যন্ত, না আমার ফিরে আসা পর্যন্ত তুমি অপেক্ষা করো, একই অর্থ প্রকাশ করছে না? এখন কথা হচ্ছে, ধরো পরীক্ষায় এরকম করলো, ওয়েট হিয়ার আনটিল আই কাম ব্যাক, ওয়েট হিয়ার টিল আই কাম ব্যাক। আর বলতেছে যে ওয়েট হিয়ার টিল আই ডোন্ট কাম ব্যাক। ঠিক আছে, পরীক্ষা বলছে হুইচ ইজ দ্য ইনকারেক্ট ওয়ান, হুইচ ইজ দ্য ইনকারেক্ট ওয়ান। হ্যাঁ, ইনকারেক্ট ওয়ান এরকম বললো, আর লাস্টে বললো এ বি সি ডি, লাস্টে বললো অ্যাভব অল, না বা বললো নান অফ দেম, নান অফ দেম, তাই না? ভাই তুই তো পরীক্ষায় একটা এমসিকিউ দেখাবি, তাই না? তুই কী করবি ভাই? এটাও তো একদম পাক্কা সঠিক, এটাও সঠিক, দুটো দেখাতে পারবি না। তার পরীক্ষক জানতে যাচ্ছে তুই কি আসলে বোঝস নাকি বোঝস না, তখন তুমি কী করতে হবে? ডি দাগাইতে হবে, নান অফ দেম। হুইচ ইজ ইনকারেক্ট, এখানে কেউ কি ইনকারেক্ট আছে? ইনকারেক্ট আছে? নাই, কারণ আমাদের বলছে না যে টিলটা একটু হলেও পজিটিভ আছে, আনটিল টোটালি নেগেটিভ। আমি এটা কেন বললাম? ট্রেডিশনাল গ্রামারে বেশ কয়েকটা গ্রামারে দেখানো হয়েছে যে টিলটা হচ্ছে কি
অনেক সময় পজিটিভ অর্থ দেয়, অনেক সময় টিলটাকে পজিটিভ ধরেছে, আনটিলটাকে নেগেটিভ হিসেবে ধরছে। তো অ্যাকচুয়ালি বস্তুত আনটিল আর টিলের মধ্যে কোনো পার্থক্যই নেই, এটাই মনে রাখবা। কেন বললাম, তোমরা যদি এখানে অ্যাডমিশন কোয়েশ্চেন প্র্যাকটিস করতে যাও, দুই একটা এক্সাম্পলও দেখবা ভাই যে বললো টিল নেগেটিভ, তাহলে এখানে যে নেগেটিভ আছে কেন নিল, আমি জাস্ট ক্লিয়ার করার জন্য বললাম। কিন্তু তোমরা সর্বদাই মনে রাখবা আনটিল টিল দুটাই নেগেটিভ। যদি এমন অপশন হয়ে যায় যে বাধ্য হয়ে যাচ্ছ তুমি, উত্তর হয় আনটিল হবে নাহলে টিল হবে, আনটিল নিতে গিয়ে দেখছো নেগেটিভ বাক্য দেওয়া আছে, বরং টিলটা নিলে কাছাকাছি যায়, তখন তুমি কি করবা, টিলটা নিবা। কিন্তু আনটিল খবরদার নিবা না যদি নেগেটিভ অর্থ প্রকাশ করে। বোঝা গেছে? আচ্ছা, তোমার একটু কনফিউশন লাগছে তাই তো? আচ্ছা, প্রথমত মনে রাখবা আনটিল আর টিল এ দুটোই কি নেগেটিভ শব্দ। ওকে, আমরা একটা জিনিস দেখলাম, একই ক্লজে কখনো ডাবল নেগেটিভ হয় না। তাহলে দেখো, ওয়েট হেয়ার এটা একটা ক্লজ ভাইয়া, আর টিল আই ডোন্ট কাম ব্যাক এটা একটা ক্লজ, তাই না? তাহলে হিসাব অনুযায়ী কিন্তু এই বাক্যটা ভুল। কিন্তু আমরা ছোটোবেলা তোমরা এটা কেউ বলেনি, তোমাদের মনে পড়ে না যে আনটিল, তোমরা কি এটা কেউ শেখো নাই যে আনটিল হচ্ছে নেগেটিভ ওয়ার্ড আর টিল হচ্ছে পজিটিভ? অনেক জায়গায় কিন্তু আমরা শিখেছি, কেউ যারা পেয়েছো ভাইয়াদের, মডার্ন ভাইয়াদের ঠিক আছে, বাট যেটা ট্রেডিশনাল গ্রামার যে আমরা শিখছি, আমরা এগুলো জানতাম 8, 9, 10 পর্যন্ত যে আনটিল হচ্ছে নেগেটিভ ওয়ার্ড আর টিল হচ্ছে পজিটিভ ওয়ার্ড। ওকে, তো আবার ইন্টারে উঠে যখন শিখলাম অ্যাডমিশন, তখন বললাম যে না রে পাগলা, আনটিল আর টিল হচ্ছে দুটোই নেগেটিভ ওয়ার্ড। আমি কিন্তু ব্যাখ্যাও দিলাম, আনটিলটা ইউজ করে ব্রিটিশরা আর টিলটা ইউজ করে আমেরিকানরা। যেহেতু আমরা, এবং বলা হয় আনটিলটাকে বলা হয় ফর্মাল ইংলিশ, টিলটাকে বলা হয় ইনফর্মাল ইংলিশ। কাজে আমরা সবসময় কী করবো, আনটিল ইউজ করবো। আর আনটিল ইউজ করলে ওই ক্লজে কখন নট ইউজ করতে পারবো না। কিন্তু ওই যে কিছু গ্রামাটিশিয়ান বলছে টিলটাকে পজিটিভ নেওয়া যায়, এবার তোমার এমন একটা এমসিকিউ পড়েছে যে সেখানে উত্তর হবে টিল বা আনটিল উত্তর হবে। অ্যান্ড ওই ধর এখানেই দেওয়া আছে, ধর এখানেই ড্যাশ দেওয়া আছে, অ্যান্ড তোর অপশান এতে দেওয়া আছে আনটিল আর অপশন বিতে দেওয়া আছে টিল। এখন ভাই তুই কী করবি বল? এটাই বলছিলাম, বাধ্য হয়ে তখন টিলটা নেওয়া যেতে পারে। বুঝতে পেরেছো? আনটিল খবরদার নিবা না। ওকে, তোমাদের অবশ্যই এখন সেকেন্ড ইয়ার উঠছো না, অবশ্যই একটা অ্যাডমিশনের বই থাকা উচিত। তো যখন অ্যাডমিশনের বই দেখেন কমপ্লিটিং সেন্টেন্স পার্টটা খুলবা, ওখানে গিয়ে দেখবা এরকম দুই একটা কোয়েশ্চেন আসছে যে ভাইয়া যে বলো নেগেটিভ, তো নেগেটিভ নিতে হচ্ছে কেন? ওই যে কিছু গ্রামাটিশিয়ান বলছে এই জন্য, এতটুকুই। বাট আমরা কি মনে রাখবো, আনটিল টিল দুটোই নেগেটিভ ওয়ার্ড। ওকে, তাহলে এখন কি গেল, আনলেস শুনলাম, আনটিল গেল, টিল গেল, আর একটা বাকি আছে, এটা হচ্ছে কি লেস্ট। এটা নিয়ে তো প্রচুর পরীক্ষা পড়ে। লেস্ট শব্দের অর্থ কি বলতো? লেস্ট শব্দের অর্থ কি? পাছে নাকি? আর পাছে মানে কি বল? পিছনে। এই ভয়ে যে, এই ভয়ে যে। ওকে, এই ভয়ে যে এটা সে করতে পারে না বা করে, এরকম একটা প্রকাশ ফিল আসবে, আমি বাক্যটা লিখলে বুঝবে। এবং লেস্টের পরে সবসময় কি হয়, একটা সাবজেক্ট বসবে, অ্যান্ড সাবজেক্টের পরে অবশ্যই কি হবে, শুড অথবা মাইট। তোমাকে এটা বসানোই লাগবে, শুড অথবা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম, এটা তোমাকে বসানোই লাগবে, শুড অথবা মাইট। আই সাজেস্ট শুড ইউজ করবে সবসময়, মাইট করলেও কোনো প্রবলেম নেই। এক্সাম্পল দিচ্ছি, দেখো। আচ্ছা, ধরো বললাম ওয়াক ফাস্ট, জুতো দৌড়াও, লেস্ট ড্যাশ, এরকম প্রশ্ন পরীক্ষা পড়েছে। তাহলে কি করবে, লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, এর মানে কি তাহলে বলো তো? দ্রুত হাঁটো এই ভয়ে যে, যাতে করে তুমি ট্রেনটা মিস না করে দাও, এটা এমন অর্থ প্রকাশ করছে। এখন তুমি যদি এভাবে লিখতা ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড নট মিস দ্য ট্রেন, শুনতে অবাক লাগছে না? কিন্তু এটা হবে না, কারণ লেস্ট এর মাঝেই আসলে নটটা লুকিয়ে আছে। বুঝে গিয়েছে? সো এটা করা যাবে না। ওকে, আচ্ছা, তুমি চাইলে ধরো আমি এরকম বললাম, হি ওয়াক্স
হি ওয়াক্স স্লোলি। সে কি করছে? সে ধীরে হাঁটতেছে। এখানে কি ইউ দিলে হবে ভাইয়া? এখানে হি দিতে হবে। হি ওয়াক্স স্লোলি লেস্ট হি শুড ফল ডাউন, তাই না? ফলেন এরকম না? সে খুব ধীরে হাঁটছে এই ভয়ে যাতে করে সে না পড়ে যায়। ওকে, যদি বললাম হি স্টাডিজ অ্যাটেন্টিভলি লেস্ট কি, লেস্ট হি শুড ফেল ইন দ্য এক্সাম। ওকে, সে খুব মনোযোগ সহকারে লেখাপড়া করছে এই ভয়ে যে যাতে করে সে হচ্ছে কি করে ফেল না করে দেয়। এই তো মোটামুটি কি বুঝে গিয়েছে? আচ্ছা, তাহলে পার্ট 2 এর ক্লাস চলমান থাকছে। আগামীকালকে 10:30টার দিকে আমরা পার্ট 2 আবার শুরু করব। আমাকে মনে করাই দিবে যে ভাই ইট ইজ হাই টাইম দিয়ে শুরু করবেন। ঠিক আছে? ওকে, এই একটু পজ করে দাও না।